ঝরবে না বিরহ 56 নামে গানটাকে রিলিজ দেয়। আমরা আজকে যে কটা গান করব সবগুলো গানই মৌলিক গান। হ্যাঁ, আমরা কোনো কভার গান করব না। আমাদের মিউজিকটা মেইনলি গ্রাঞ্জ, স্পেস রক, শুগেইজ ইন্সপায়ার্ড আর কি সাউন্ড। হ্যালো দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকোস্টিক লাউঞ্জ সিজন 1 এপিসোড 11-এ। গান কখনো হয়ে ওঠে অনুভূতির ভাষা, কখনো প্রতিবাদের, আবার কখনো নিজেকে খুঁজে পাওয়ার এক অনন্য মাধ্যম। আর আজকের এই সুরের আড্ডায় আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের আলোচিত ব্র্যান্ড প্লাস্টিক আর্কেড। তাদের গানে আছে ভিন্নধর্মী ভাবনা, সমকালীন অনুভূতি আর নিজস্ব এক সাউন্ডের স্বাক্ষর। আজ জানবো তাদের পথ চলার গল্প, শুনবো তাদের কিছু প্রিয় গান এবং জানার চেষ্টা করব মঞ্চের আড়ালের মানুষগুলোকেও। চলুন শুরু করা যাক আজকের পর্ব প্লাস্টিক আর্কেডের সঙ্গে। সঙ্গে আছি আমি মৌসুমী সুলতানা। স্বাগত জানাচ্ছি প্লাস্টিক আর্কেডকে। সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? জি, সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, অনেক ভালো আছি। আপনাদের গান শুনবো, এর জন্য আরো ভালো লাগছে। আপনাদের সবার সঙ্গে পরিচিত হব, তবে তার আগে আপনাদের সবচেয়ে জনপ্রিয় যে গানটা সেটা শুনে আসতে চাই। কোন গানটা শুনবো? আমরা প্রথম যে গানটা করব, গানটার নাম হচ্ছে 56। এটা আমাদের রিলিজ করা প্রথম গান অ্যান্ড ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট। সো এটা আমরা শুরুতে করতে চাই। শুনতে পাও কি তুমি আমার মনের প্রতিধ্বনি, বাজে বিষণ্ণতার সুরে, পৃথিবী বদলে যেতে শুরু করে, রং হারিয়ে ফেলে, স্রোত প্রতিকূল হয়ে ওঠে, অজস্র বৃষ্টি পড়ে, আমার সত্য রং হারাবে না আর ব্যর্থতা হয়ে ঝরবে না বিরহ
পরিচিত স্রোতে নিজেকে খুঁজে পাবো কবে আমার শব্দ রং হারাবে না আর ব্যর্থতা হয়ে ঝরবে না বিরহ অনাকাঙ্ক্ষিত বোঝা হয়ে পরাজয় আর শব্দ রং হারাবে না আর ব্যর্থতা হয়ে ঝরবে না বিরহ অনাকাঙ্ক্ষিত বোঝা হয়ে পরাজয় আর থ্যাংক ইউ অসাধারণ অসাধারণ একটা গান শুনলাম আসলে প্লাস্টিক আর্কেডকে বাংলাদেশের অল্টারনেটিভ মিউজিক সিনের একটা বলা হয় যে একটা আলোচিত ব্যান্ড বলা হয় আপনাদের আর আপনাদের গানের ভিতরে মানে অ্যাপ্রোচটা মানে গতানুগতিক বা সমসাময়িক যে ব্যান্ডগুলো আছে তাদের থেকে একটু আলাদা আপনাদের নিজেদের মিউজিক কিভাবে ডিফাইন করেন সেটা একটু শুনবো তার আগে সবার সঙ্গে পরিচিত হতে চাই একটু বাম পাশ থেকে আপনার পরিচয় জানতে চাই এবং ব্যান্ডে কে কোন দায়িত্বে রয়েছেন আমি ফারাবি, আমি হচ্ছে ব্যান্ডের ভোকাল। এরপর জানতে চাই আপনার পরিচয় এবং কোন দায়িত্বে আছেন আমি Thank you. আহমেদ, আমি হচ্ছে গিয়ে প্লাস্টিক আর্কেডে গিটারিস্ট। ডানে যেতে চাই কোন দায়িত্বে আছেন ব্যান্ডে আমি বিশাল, আমি গিটারে আছি। এরপর আমি হচ্ছে মাহাদি, আমি হচ্ছে বেসিস্ট হিসেবে আছি প্লাস্টিক আর্কেডে। গান হলো পরিচয় পর্ব হলো এবার একটু আড্ডায় যেতে চাই ফারাবি আপনার কাছে জানতে চাই প্লাস্টিক আর্কেড এই নামটা কিভাবে আসলো আর আপনাদের ব্যান্ড গঠনের পিছনে গল্পটা কি আসলে কিভাবে তৈরি হলো আচ্ছা, জার্নিটা শুরু হয় হচ্ছে 2018 সালে। আমরা তখন কলেজে পড়ি। সো আমরা তিনটা ফ্রেন্ড, আমি বিশাল এবং হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড স্বপ্নিল। সো আমরা প্রায় সময় আড্ডা দিতাম। দেন সাডেনলি একটা দিন স্বপ্নিল এসে বললো যে ওয়াই ডোন্ট ইউ স্টার্ট আ ব্যান্ড। হ্যাঁ, সো আমি স্বপ্নের সাথে এর আগের থেকে মিউজিক করতাম। ওর একটা গিটার ছিল, সো আমি ওর বাসায় যেতাম। আমি তখন গিটার প্লে করতে পারতাম না, সো ওর সাথে টুকটাক মিউজিক করতাম। সো দ্যাট ওয়াজ মাই মিউজিক। দেন হচ্ছে বিশালের সাথে আমাদের পরিচয় হওয়ার পরে আমরা একদিন আড্ডার ছলেই আমরা হচ্ছে ডিসিশন নিই যে হ্যাঁ আমরা একটা ব্যান্ড ফর্ম করবো। সো এই তিনজন থেকেই হচ্ছে ব্যান্ডটা শুরু হয়। আনফর্চুনেটলি স্বপ্ন আমাদের সাথে নাই, যদিও কানেক্টেড আছে। সো
ব্যান্ডে নাই। সো এখান থেকে শুরুটা। আর শুরুতে হচ্ছে আমরা এই নামটার পিছনে আসলে স্টোরিটা তেমন আহামরি কোনো স্টোরি নাই প্লাস্টিকের। তবে একটা জিনিস আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে এখানে দুইটা ওয়ার্ড আছে, প্লাস্টিক অ্যান্ড আর্কেড। হ্যাঁ, সো আর্কেড শব্দটা হচ্ছে আমরা যে ছোটবেলায় আর্কেড গেমস খেলতাম, আমরা ছেলেরা কয়েন দিয়ে খেলতে হতো। হ্যাঁ, সো ওইখান থেকে আমরা ফিগার আউট করলাম যে ঠিক আছে, আমরা আমাদের এই সেই ছোটবেলার নস্টালজিয়াটাকে রিলিভ করতে চাই আমাদের মিউজিকের থ্রুতে, অ্যান্ড এটা থেকে আসলে প্লাস্টিকটা আসছে। আর আমাদের লাইফটা তো এখন মানে এখন মানে এই সময়টা এখন যেভাবে যাচ্ছে, আমাদের আসলে লাইফটা হয়ে গেছে প্লাস্টিকের মতো। সো প্লাস্টিক অ্যান্ড আর্কেড, দ্যাটস ইট। আচ্ছা, শুরুতেই আপনি বলছিলেন যে আপনাদের 56 যে গানটি, হ্যাঁ। এটা আপনাদের প্রথম গান, জি, তো এটার পিছনেও একটা গল্প আছে, সেই হ্যাঁ। গল্পটা একটু জানতে চাই, আপনার আচ্ছা। কাছে শুনবো। সো প্রত্যেকটা গান যখন আমরা তৈরি করি, সো আমাদের গানে একটা ডেমো ট্র্যাক আমরা রাখি যে জাস্ট আমাদের জানার জন্য। ওইটা কিন্তু গানের অ্যাকচুয়াল নাম হয় না। সো 56 গানটার অ্যাকচুয়াল নাম ছিল সত্তা। সো আমরা পরে এটা ডেমো ট্র্যাকটা ছিল 56, আমরা একটা নাম্বার দিয়ে রাখছিলাম যে ওকে ফাইন, আমরা এইটাই নাম্বার দিয়ে জাস্ট ট্র্যাক করবো। হ্যাঁ, সো পরে যখন আমরা গানটা তৈরি করে ফেলি এবং যখন রিলিজের আসে, তখন হচ্ছে আমরা অ্যাকচুয়াল নাম নিয়ে চিন্তা ভাবনা শুরু করি যে আসলে কি নাম দেয়া যায়। 56 তো দেয়া যাবে না, দ্যাটস জাস্ট আ নাম্বার, রাইট? সো পরে আমরা এই সত্তা দিলাম, বাট কেন জানি আমাদের আসলে এই 56 করতে করতে মানে প্র্যাকটিসের সময় 56 নামটা ডাকতে ডাকতে একটা মায়া চলে আসে, বা একটা কি বলে, একটা ফ্যামিলিয়ারিটি নামটার চলে প্রতি আসে। একটা হ্যাঁ, একটা ভালোবাসা তৈরি হয়ে ভালোবাসা গেছে। তৈরি হয়ে যায়। সো আমরা ওটাকে আর ছাড়তে পারি নাই। সো পরে আমরা 56 নামে গানটাকে রিলিজ দেই, এন্ড দ্যাট ওয়াজ হাউ ইট কেম আপ। আরো নিশ্চয়ই আরো অনেক মজার গল্প আছে, সেগুলোও শুনবো। তাহমিদ, একটু আপনার কাছে যেতে চাই, এই যে আপনাদের দলটা তৈরি হলো, তারপর জার্নিটা শুরু হলো, তো প্রথম অবস্থায় কেমন ছিল, চ্যালেঞ্জগুলো কি কি ছিল শুরুর পর থেকে? আচ্ছা, আমি হচ্ছে গিয়ে ব্যান্ডে জয়েন করি আই গেস 22-এর দিকে, হ্যাঁ, 2022 or 22-এর 23, দিকে। হ্যাঁ, হ্যাঁ, করোনার তো পরে। মানে শুরুর 2 বছর পর আপনি জি জি এখানে জয়েন করেছেন। আমি শুরু 2 বছর পরে। তো আমার একটা ফ্রেন্ড আছে জয়, তো আমাদের এক্স ড্রামার আর কি। তো ও হঠাৎ করে আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলে যে একটা ব্যান্ড আছে, করবি কিনা? আমি বলছি যে করা যায়, আচ্ছা কোনো গান টান আছে কিনা। পরে বললো যে হ্যাঁ আছে, একটা ডেমো পাঠাইলো। পরে দেখে মনে হলো যে আচ্ছা, সাউন্ডটা খুব ইন্টারেস্টিং, মানে আমি যেরকম করে আসছি এতদিন থেকে, ওর থেকে অনেকটাই আলাদা। পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ইন্টারেস্টিং নতুন কিছু এক্সপ্লোর করা যায়। পরে ওইখান থেকে আর কি শুরু। পরে তো একের পর এক মানে আমরা গান ট্রাই করতেছি, কম্পোজ করার ডেইলি। So, ও আসার পর থেকে আসলে আমাদের অ্যাজ এ ব্যান্ড আমরা আরো বেশি পাওয়ারফুল হইছি, আমরা আরো বেশি কি বলে, মানে উৎসাহী হয়েছিলেন আমরা গান ওর করার প্লেইং ক্ষেত্রে। আসলে খুবই দারুণ। সো প্রশংসা করে ফেলতেছি বেশি। থ্যাংক ইউ আচ্ছা, আরো গল্প শুনবো অনেক, একটু বিশালের কাছে যেতে চাই। যখন আপনারা শুরু করলেন, পরিবারের কাছ থেকে কেমন সাপোর্ট পেয়েছিলেন? আমাদের এখন আমার দিক থেকে পরিবারের সাপোর্টটা আছে, ওইটা নিয়ে কোনো প্যারা নাই এই আর কি। মানে কখনো কোনো বাধার সম্মুখীন, কিংবা হয় না অনেক পরিবার থেকে শুধু সারাদিন গান করে বেড়াও, পড়ালেখা করছো না, এরকম কিছু বাধা কিংবা এরকম কিছু সম্মুখীন হতে হয়েছে কখনো কিনা? না না আপু, আমার দিক থেকে এরকম হয়নি। এমনি থাকে যে পড়াশোনা, গান বাজনার পাশাপাশি পড়াশোনাও ঠিক মতো যাতে রাখতে পারি, এগুলোই মূলত। আচ্ছা, এটা খুবই ভালো, আপনারা পড়ালেখার পাশাপাশি গানটাও চালিয়ে গেছেন এবং দলটাও নিয়ে আপনারা কাজ করেছেন, এটা অনেক বড় একটা সমর্থন। মাহাতি, একটু জানতে চাই, যখন আপনারা একটা গান করেন তখন গানের কথা আগে আসে নাকি সুর? মানে যখন গান লিরিক্স লেখা হয় তখন কোন বিষয়টা আগে মাথায় আসে? থিঙ্ক দুটোই আসতে পারে, ডিপেন্ডস করে আর কি, ওই মুডের উপর আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা। এটাই। মুডের উপর ডিপেন্ড হ্যাঁ, করে যে আসলে কোন দুটোই আসতে পারে। গানটা লেখা হ্যাঁ। হবে। ফারাবি, একটু জানতে চাই যে আপনাদের মিউজিকটাকে আপনারা কিভাবে ডিফাইন করবেন, কোন ঘরানার গান আপনারা আসলে গাচ্ছেন? আমরা তো অল্টারনেটিভ রক করি, রাইট? স্পেস রক। Alternative, হ্যাঁ। জনরার মধ্যে স্পেসিফিক না আর কি আমরা। আমরা না, আসলে alternative ফিক্স না, music- আসলে আমরা যেটা আমাদের শুরু থেকে একটা ছিল কি, আমরা শুরু থেকে না আসলে কাভারের দিকে কখনো যাইনি। আমাদের ব্যান্ডটা যখন ফর্ম হয়, আমরা প্রথম দিনে আমি একটা গান নিয়ে ওদের কাছে লিরিক্স নিয়ে আসি যে এই গান, এটা আমার একটা লিরিক্স লেখা আছে, 4 লাইন সুর করা আছে, সো লেটস মেক আ সং। সো নর্মালি ব্যান্ডগুলো বাংলাদেশে হয় কি যে অনেক ব্যান্ডই শুরু হয় কাভার সং দিয়ে, বাট আমরা স্টার্ট করছিলাম আমাদের নিজেদের গান দিয়ে, একদম মৌলিক গান হ্যাঁ, দিয়ে। মৌলিক গান দিয়ে। সো আমরা ওটাতে স্টিক ছিলাম। আমরা সবসময়, আমরা এখনো স্টিল না, আমরা কাভার নিয়ে অতটা চিন্তা করি না। আমরা এখনো দেখা যায় যে নিজেদের মৌলিক গান নিয়ে সবসময়
মাথা ব্যথা করি। সো সবসময় একটা ইচ্ছা ছিল যে আমরা নিজেদের একটা সাউন্ড ক্রিয়েট করব, নিজের একটা সাউন্ড মানে So, আলাদা একেবারে আলাদা different একটা কিছু। ডিফারেন্ট কিছু যে মানুষ শুনলে বুঝবে যে দে আর সামথিং ডিফারেন্ট। হ্যাঁ, সো ওইটাই নিয়ে আমরা আগাচ্ছি, নিজেদের সাউন্ড ক্রিয়েট করা, নিজেদের মতো করে নিজেদের মতো করা। মিউজিক করা। Exactly. তাহমিদ, একটু জানতে চাই যে আপনাদের, আমি শুরুতে বলছিলাম যে আপনাদের অ্যাপ্রোচটা একটু আলাদা, মানে সুরের ধরনটা একটু আলাদা, সমসাময়িক যে ব্যান্ডগুলো আছে সেগুলো থেকে একেবারেই আলাদা। এটি আসলে মানে কারণটা কি, মূল কারণটা কি? আসলে ফারাবি ভাই যেটা বললো আর কি, আমাদের কারণটা এটাই, আমরা অলওয়েজ চেয়ে আসছি যে আমাদের ব্যান্ডের সাউন্ডটা যেন অন্যান্য ব্যান্ডের থেকে অনেক বেশি ডিফারেন্ট হয়, বা শুনলেও যেন মানুষ বুঝতে পারে যে আচ্ছা দেয়ার সামথিং এলস, ওদের থেকে ওদের সাউন্ডটা ডিফারেন্ট। আচ্ছা, এই ব্যাপারটা আর কি আমাদেরকে অনেক নাড়া দেয় যে আমরা একটু ডিফারেন্ট কিছু করি। গতানুগতিক ব্যান্ড সাউন্ড, গতানুগতিক সাউন্ডের ব্যান্ড অনেক আছে, তো আমরা একটু ট্রাই করছি যে আমরা নিজেদের মতো করে, নিজেদের প্রত্যেকেরই আলাদা আলাদা পার্সোনাল পছন্দের ব্যান্ড থাকে, তো নিজেদের টেস্টকে আমরা একটা সবাই মিলে একটা পয়েন্টে এনে কিভাবে নতুন একটা সাউন্ড ক্রিয়েট করা যায়, আমাদের টার্গেট এরকমই ছিল আর কি শুরু থেকে। একদম তাই। আপনাদের আরও কিছু গল্প শুনবো নিশ্চয়ই। আপনাদের এই পথ চলায়, এই জার্নিতে অনেক অনেক অভিজ্ঞতা বা অনেক মজার গল্প আছে ঝুলিতে, আবার কিছু হয়তো বা স্মৃতিও রয়েছে যেগুলো নিশ্চয়ই আপনাদের কাছে শুনবো, দর্শকদের শোনাবো। জি। তার আগে কি এখন আরেকটা গান শুনবো কিনা? হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। এটাও কি মৌলিক গান? হ্যাঁ, আমরা আজকে যে কটা গান করব সবগুলো সবগুলো গানই কোনো মৌলিক গান। cover হ্যাঁ, গান আমরা কোনো আপনারা কভার করছেন গান না। করব না। আচ্ছা, এখন কোন গানটা শুনবো? আমরা এখন করব অবসন্ন। হ্যাঁ, অবসন্ন। অবশ্যই। আপনি যেটা শুনছিলেন। এরপরে যে অবসন্ন, যেটা আমি জি, শুনছিলাম আসলে yes. আপনার আসার আগে, এরপর Exactly. নভোচারীটাও শুনছিলাম, নিশ্চয়ই হ্যাঁ, সেটাও শুনবো। নবছরে আমরা করব। আগে আমরা হ্যাঁ, অবসন্নতা শুনে অবসন্ন, আসি। ঠিক আছে। ক্লান্ত, আমি ক্লান্ত, ক্লান্তিতে অবসন্ন, বাস্তবতার বিকৃতির সাথে হারিয়ে যায় কল্পনায়। সময়ের স্থিরতা কাটে না, সব কিছু একই নিয়মে অবসান।
চমৎকার চমৎকার, আমার তো অনেক ভালো লেগেছে, আমার বিশ্বাস দর্শকদের অনেক ভালো লাগবে। এই গানটি যখন আমি শুনছিলাম ফেসবুকে, তখন আমার একটা জিনিস আমি খুব খেয়াল করছিলাম, আপনাদের পেজটা আমি ঘুরে দেখছিলাম এই অনুষ্ঠানে আসার আগে আর কি। তো আমি দেখছিলাম যে আপনাদের ম্যাক্সিমাম গানের সঙ্গে অ্যানিমেশন করা আছে। জি। তো সব গানের সঙ্গে অ্যানিমেশন কেন? এটার কি কোনো কারণ আছে কিনা? মানে কি কারণ থেকে এই অ্যানিমেশনগুলো আপনারা ব্যবহার করছেন? কোনো মডেল নেই গানে, আপনারাও নেই, শুধু অ্যানিমেশন কেন? আচ্ছা, আমরা কিন্তু খুবই মানে ইন্ট্রোভার্ট একটা ব্যান্ড, আপনি খেয়াল করেছেন কিনা জানি না। হ্যাঁ। আমাদের কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত আমাদের 3টা গান রিলিজ হয়েছে, নিজস্ব গান। সো আমরা কিন্তু তেমন ভাবে কোনো মার্কেটিং করি নাই কোনো নিজেদের, প্রচারণা নাই, কোনো সেটা আমি প্রচারণা নাই। দেখছিলাম সো আমরা আসলে খুবই ইন্ট্রোভার্ট একটা ব্যান্ড, আমরা আসলে ওইভাবে প্রচারণা করতে চাইও না। আমরা চাই যে কোনো এক সময় হয়তো বা অডিয়েন্স আমাদেরকে ফিগার আউট করবে যে ওকে দেয়ার ইজ আ ব্যান্ড যাদের সাউন্ডটা খুব সুন্দর বা তাদের গানগুলো খুব সুন্দর। সো উইল ওয়েট টিল দেন। সো এই জন্য হচ্ছে আমরা এখন পর্যন্ত এভাবে করছি না। আর অ্যানিমেশনের যে ব্যাপারটা, এটা হচ্ছে কমপ্লিটলি আমরা আসলে ডিসাইড করেছিলাম যে ইপি যতদিন থাকবে, ইপিতে আমরা আসলে নিজেদেরকে রিভিল করবো না। হ্যাঁ, আমরা জাস্ট আচ্ছা, আচ্ছা। মানুষ জাস্ট আমাদের ভয়েসটা শুনুক, আমাদের মিউজিকটা শুনুক, রাদার দেন কে বাজাচ্ছে, কারা বাজাচ্ছে। হ্যাঁ, এটা যাতে না হয় যে কে বাজাচ্ছে। আমরা দেখলাম যে হ্যাঁ, দের ইজ এ মিউজিক, দের ইজ এ ব্যান্ড, দের ইজ আ সং, পিছনে কারা আছে নোবডি নোস। সো দ্যাটস ইট। মানে এই জন্য focus টা অ্যানিমেশন থাকবে শুধু দেওয়া, গান, শুধু গান। যে হ্যাঁ, কি গান, গাচ্ছে, গানের কথা, গানের কথা, মিউজিক, সুর, দ্যাটস music, ইট। সো এখানে আমরা এটাই। আমাদের ফেসটার জন্য নিয়ে আসতে চাচ্ছিলাম না, দ্যাটস ইট। সেটা আমি দেখছিলাম যে অনেক হ্যাঁ। ক্ষেত্রে আপনারা নিজেদেরকেও হাইড করে রেখেছেন। হ্যাঁ, হ্যাঁ, অনেক হ্যাঁ। কিছু আপনার হয়তো অ্যানাউন্সমেন্ট আছে, সেখানেও আপনাদের নিজের চেহারাটাও হয়তো যেমন একটু আমাদের ঢাকা। রিসেন্ট যে গানটা রিলিজ হবে খুব সুন, উইদিন 1 উইক, এই গানটার নাম হচ্ছে শ্যাওলা। সো আমরা কিন্তু এই গানটা এখন পর্যন্ত কোথাও কোনো অ্যানাউন্সমেন্ট করি নাই, কিছু না। আমরা প্ল্যান করেছি যে নর্মালি তথাকথিত যেটা হয় যে অনেক অ্যানাউন্সমেন্ট হয়, অনেক কিছু হয়, আমরা এবার করবো যে যেটা আমরা ফার্স্ট রিলিজ দিব, দেন উইল ডিসাইড যে হ্যাঁ ঠিক আছে আমরা একটা গান রিলিজ দিয়েছি, সো আপনারা শুনতে পারেন। মানে এরকম একটা অ্যাপ্রোচে যাচ্ছি। মানে দর্শকরা আপনাদেরকে গান শুনে খুঁজে বের করবে, হ্যাঁ, খুঁজে বের করবে। খুঁজে বের করবে। এটা দারুণ একটা আইডিয়া। একটু তাহমিদ, একটু জানতে চাই, মঞ্চে তো গান করা হয়, তো যখন মঞ্চে গান করেন তখন মানে এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা যেটা এখনো ভুলতে পারেনি, এমন কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা? মঞ্চে তো অনেক ধরনের অভিজ্ঞতাই হয় আসলে। একটা ভালো মজার খারাপ অভিজ্ঞতা দুটো শেয়ার করতে মিলেই চাই হয়। দর্শকদের সঙ্গে। আমাদের এই ব্যান্ডে আসলে আমরা ওইভাবে এখনো লাইভ পারফরমেন্স বা খুব কম স্টেজে করছি এখনো আমরা। খুব কম করা হয়েছে আর কি। কিন্তু যতটুকুই করেছি আমরা ভালোই লেগেছে আর কি। হ্যাঁ, আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। আমরা খুব smooth যেখানে আর কি। পারফর্ম করেছি টুকটাক, হ্যাঁ, আমাদের পারফরমেন্সের থেকে আমাদের নিজেদের ক্রিয়েশন বা গানের উপরে ফোকাসটা একটু বেশি। আমরা live আসলে performance- নিজেদের গানটা মানে আমাদের সামনে অ্যালবাম আসছে, সো হচ্ছে আমরা ওইটা নিয়ে ফোকাসড, ওই নিজেদের গান তৈরি করাতে ফোকাসড। আমরা কিন্তু শো খুবই কম করছি, কারণ আমরা বিলিভ করি যে আসলে যখন শো থাকে তখন হয় কি ওই শো এর দিকে ফোকাসটা বেশি থাকে। সো যেহেতু সামনে অ্যালবামের কাজ করছি, অনেকে বলবে যে হ্যাঁ ফার্স্টে শো করা দরকার কিছু, হ্যাঁ আমরা শো পেলে অবশ্যই করি, ভালো শো পেলে করি। তবে শো খুবই কম করা হয়েছে। যদি বলা হয় যে 2018 থেকে শুরু, এখন হচ্ছে 2026। সো 26 সো অলমোস্ট 8 বছর একটা জার্নিতে আমরা শো করেছি হাতে গোনা 3 থেকে 4টা। আনবিলিভেবল, রাইট? সো আমরা শো আসলে একদম। ভাবে করি নাই, হ্যাঁ খুবই কম করা হয়েছে, বাট কিছু সুন্দর শো করা হয়েছে এবং সেখানে অডিয়েন্সের দেখা যায় যে তাদের অ্যাপ্রোচ খুবই সুন্দর ছিল, যে ভাই আপনাদের গান তো খুবই সুন্দর, আপনারা নাই কেন কোথাও। হ্যাঁ, আমি এটা খুব অবাক হচ্ছিলাম যখন আপনাদের গান শুনছিলাম যে হ্যাঁ, আমি ফারাবি এত ভাইয়ের সাথে এখানে একটু চমৎকার অ্যাড একটা করব। মেলোডিয়াস একটা সুর, আলাদা একটা ডিফারেন্ট একটা মানে অনুভূতি হচ্ছিল গানগুলো শুনে। বাট আপনাদের কোথাও মানে কোথাও নেই, আপনারা ঠিক ওইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাদের। আমরা আসলে এটাই চেয়েছিলাম যে আসলে মানুষ আমাদেরকে খুঁজে বের করুক বা ফিগার আউট করুক যে হ্যাঁ তা আমাদের গানটা যদি ভালো হয়, একদিন পিপল উইল ফিগার আউট, তারা আসলে হ্যাঁ অবশ্যই। অ্যাপ্রিশিয়েট করবে। আর এইটাই আমরা চেয়েছি যে না আমরা সামনে বেশি কিছু করব না, মানুষের যখন ভালো লাগবে, যাদের ভালো লাগবে তারা আমাদের গান শুনবে এবং আমরা তাদের জন্যই আরো নেক্সট মিউজিক করব। তারা খুঁজে খুঁজে আপনাদের গানগুলো শুনবে। এক্স্যাক্টলি। এই যে আপনারা নেপথ্যে থেকে দর্শকদের জন্য এত চমৎকার চমৎকার গান নিজেরাই করছেন, নিজেরাই লিরিক্স লিখছেন, সুর করছেন, কোনো কভার সং দিয়ে স্টেজ মাতাচ্ছেন না, নিজেদের ক্রিয়েটিভিটি, নিজেদের সৃষ্টিগুলো দর্শকদের জন্য তুলে রাখছেন এবং তাদের জন্যই শুধু অতটুকুই নিবেদন আপনাদের থাকে। এটা কিন্তু একটা আমি বলবো যে সবার চিন্তাটা একেবারেই আলাদা। এ ধরনের চিন্তা আমি মানে প্রথম দেখলাম যারা সাধারণত গান করে। এই ধরনের চিন্তাগুলো আমি জানি না দর্শকরা কীভাবে নেবে, তবে আইডিয়াটা আমার কাছে ভালো লেগেছে যে দর্শকরা আপনাদের গান শুনে আপনাদের খুঁজে বের করবে। আচ্ছা, এবার একটু বিশালের কাছে যেতে চাই। বিশাল, আপনাদের মিউজিক্যাল ইনফ্লুয়েন্সগুলো আসলে কি কি? আমাদের ব্যান্ডের
মিউজিক ইনফ্লুয়েন্স আমাদের প্রত্যেক মেম্বারের এক এক রকম। এখন আমার দিক থেকে মেইনলি আমি সব ধরনের গান শুনি। এখন আমাদের প্লাস্টিক আর্কেডের যদি মিউজিক নিয়ে কথা বলি, তাহলে আমাদের মিউজিকটা মেইনলি গ্রাঞ্জ, স্পেস রক, শুগেইজ ইন্সপায়ার্ড আর কি সাউন্ড। বিশাল সম্পর্কে একটু জানতে আচ্ছা, চাই। So basically Bishal is a very introvert and shy guy, so but সেটা আমি কথা বলে বুঝতে পারছি বলে আমি আপনার কাছে আবার So, এসেছি। ও আসলে হচ্ছে মানুষের সাথে ওইভাবে আমরা যারা ক্লোজ তাদের সাথে ও হি ইজ ভেরি ফ্র্যাঙ্ক, বাট আদার দেন দ্যাট হি ইজ মানে যেটা দেখতে পাচ্ছেন, বাট হি ইজ এ জিনিয়াস। কোন সেন্সে বলছি, বিকজ হি ইজ হ্যান্ডেলিং দ্য মোস্ট অফ দ্য মিউজিক, আমাদের ব্যান্ডে যা যা হচ্ছে বিহাইন্ড দ্য সিন যা যা হচ্ছে, প্রডিউসিং অল দ্য সংস। সো আমরা আসলে কাইন্ড অফ ওর উপর ডিপেন্ডেন্ট বলতে গেলে। কীভাবে, ফর এক্সাম্পল ও আমাদের ম্যাক্সিমাম গানের স্ক্র্যাপগুলো হচ্ছে ওর এন্ড থেকে আসে, লিরিক্সগুলো ওর এন্ড থেকে আসে, ওইভাবেই আসে। আর আমরা পরে হচ্ছে বাকি মেম্বাররা চিপ ইন করে ওর সাথে গানগুলোতে আর কি কাজ করি। সো দ্যাটস ইট। অ্যান্ড হি ইজ অলসো সাউন্ড ইঞ্জিনিয়ার, ও নিজের মতো করে সাউন্ড প্রডিউস করার চেষ্টা করে। ওর নিজেরও কিছু গান আছে। অ্যান্ড আমাদের যে বেসিস মাহাদি, ওরও রিসেন্ট একটা অ্যালবাম রিলিজ হয়েছে, রাইট? সো ওরা ইন্ডিভিজুয়ালও মিউজিক করছে, অন্য ব্যান্ডের সাথে কাজ করছে। সো দে আর ভেরি ইন্টু মিউজিক। আমি যদিও আমি 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 যদি আমার কথা বলি, আমি জাস্ট এই ব্যান্ডেই আছি, আমি এছাড়া আমি অন্য কোনো ব্যান্ডে কাজ করি না। আর বাট ওরা হচ্ছে অনেকগুলো ব্যান্ডের সাথে বাজাচ্ছে। বাট প্লাস্টিক একের ব্যাপারটা একটু ডিফারেন্ট। আমরা অন্য ব্যান্ডে যাই করি না কেন, প্লাস্টিক একেট আমরা খুবই ডিফারেন্টলি এটাকে ট্রিট করি। আচ্ছা, এই জন্য জিজ্ঞেস করলাম, কারণ যেহেতু বিশালের কথা আমি অফ দ্য রেকর্ড শুনছিলাম, সে অনেক জিনিয়াস বাট একটু ইন্ট্রোভার্ট। হ্যাঁ, এই জন্য বিশালের গল্পটাও শুনলাম। একটু মাহাদির কাছেও যেতে চাই। যখন আপনাদের মতের অমিল হয়, একটা টিম চালাতে তো নানা রকম হয় না, যে অনেক ক্ষেত্রে সবাই একমত হচ্ছেন একটা বিষয়, আবার মতের অমিল হচ্ছে, তখন কিভাবে সেটাকে ম্যানেজ করেন? মত মিউচুয়াল একটা রেসপেক্ট থাকলে ওটা হয়ে যায় আর কি ন্যাচারালি। মানে ওভাবে কোনো এফোর্ট দেওয়া লাগে না আর কি ওটার জন্য, মানে সবকিছু মানে নর্মালি হয়ে যায় আর কি। ঠিক মানে নিজেরা নিজেরা হ্যাঁ, নিজেরা automatic নিজেরাই। সেটা একটা manage হয়ে যায়। ইন্টারেস্টিং স্টোরি আছে আমার আচ্ছা, শেয়ার। সেটা হচ্ছে ফর এক্সাম্পল বিশালের একটা ওয়ে আছে, মানে হি ডাজন্ট সে ডাইরেক্ট নো, মানে ওর সরাসরি কোনো না বলে না। ফর এক্সাম্পল ওর যদি কিছু পছন্দ না হয়, যে ফর এক্সাম্পল আমরা একটা গান করতে চাই, হ্যাঁ প্র্যাকটিসের জন্য করতে চাই বা শোতে করতে চাই, মজা করে বললাম যেটা আমরা করবো, ওর যদি পছন্দ না হয় বলবো হ্যাঁ ঠিক আছে তোরা করিস, আমি স্টেজের সাইডে দাঁড়ায় থাকবো। দ্যাটস হিজ ওয়ে অফ সেইং নো। আরেকটা আছে, যদি ও কোনো একটা কিছু দিচ্ছে বলতেছে, সো আমরা যদি সেটা হয়তো বা মতের অমিল হচ্ছে বা মিলতেছে না, দেন হি ডিসাইডস ওকে তোদের যা মনে হয় কর, ওকে তোমাদের যা মনে হয় করো। দ্যাটস হিজ ওয়ে অফ সেইং, মানে ওর ফ্রাস্ট্রেশন দেখানোর একটা ওয়ে আর কি। সো এটাই। তাহলে আপনাদের যখন বাট আমরা আপনারা দিন শেষে চেষ্টা করি যে হ্যাঁ সবার মতামতটাই দিয়ে সবাইকে মিলেমিশে আমরা চেষ্টা করি গানগুলো রেডি করার। এই খুব একটা মতের অমিল হয় না সোফার। আচ্ছা, এটা খুব ভালো, মানে আপনাদের টিমের বন্ডিংটা তাহলে অনেক সিনটা ভালো। ভালো। জি। আচ্ছা, তাহলে একটু জানতে চাই, যখন আপনারা রিহার্সাল করেন তখন কোনো মজার ঘটনা আছে কিনা, বা কে দেরিতে আসে রিহার্সালে, এরকম? মজার ঘটনা তো আসলে অনেক আছে, তবে আমার মনে হয় যে ড্রামাররাই সব থেকে বেশি লেট করে আসলে। যেমন আজকে তো আমাদের ড্রামার আসতে পারে আমাদের নাই। আজকে drummer absent। মানে একদমই লেট, আজকে ফেল হয় হ্যাঁ, একদম। জি। আমরা অলওয়েজ এটা প্রেডিক্ট করে রাখি যে যদি আমাদের প্যাড কল করা হয়, মানে প্র্যাকটিস প্যাড কল করা হয়, সেখানে সায়েম হয় আসবে, আসলে অনেক লেট করে আসবে, আর নয়তো হচ্ছে আসবে না। বাই দ্য ওয়ে, আমাদের ড্রামারের নাম হচ্ছে সায়েম। আচ্ছা সো আচ্ছা। সো ও এমন হয়েছে মাঝে মধ্যে যে হুট করে কোনো প্যাডে ওর খোঁজই নাই, দেন আচ্ছা। হুট করে বলছে ভাই আমার এটা হয়েছে ওইটা হয়েছে। আমার কাছে অনেক ঝাড়ি খায়, হি ইজ এ ভেরি জুনিয়র আর কি। সো বাট হি ইজ এ অসম ড্রামার, হি ইজ তো এটাই আর কি, ড্রামার না আসলে আমরা বসে বসে jam মাঝে মধ্যে করি। আমিও লেট করি, রাইট? তাহলে আমাদের শোটা তো নিশ্চয়ই সাইমকে মিস করলো। হ্যাঁ, ও সাইমন থাকতে আসার পারতো। খুব ইচ্ছা ছিল, বাট আনফরচুনেটলি হি কুডন্ট মেক ইট। নিশ্চয়ই নেক্সট কোনো এপিসোডে আমরা Yeah. সাইমকে নিয়েও আবার কোনো নিশ্চয়ই আরেকটা এপিসোড করতে পারবো। আমরা নিশ্চয়ই আরেকটা গান শুনবো। এবার কোন গানটা শুনবো? এবার আমাদের যে আনরিলিজ ট্র্যাকটা আছে শ্যাওলা, এই শ্যাওলা। গানটা আমরা এখন রিলিজ দেই নাই। আচ্ছা আর এই গানটা আমরা প্রথমবারের মতো পাবলিকলি করছি। So, ভেরি এই গুড। short তাহলে তো আছে। আমাদের বাংলা নিউজের দর্শকরা অনেক সৌভাগ্যবান বলতে পারবো, yes, yes. যে এখনো রিলিজ হয়নি, আমরা দর্শকদের জন্য সেটা শুনিয়ে দিচ্ছি।
জানিও আমার, আমি আছি অপেক্ষায়। তুমি জানলে জানিও আমার, আমি আছি অপেক্ষায়। রোদ যে আর পড়ছে না আমার ঘরে, রোদ যে আর পড়ছে না আমার ঘরে। দৃষ্টির আড়ালে কার ভাবনা ভাবো তুমি, কাকে নিয়ে তোমার এত ফ্যান্টাসি। তোমার চোখে তাকালে আমি পাই না খুঁজে নিজেকে, নিজেকে পাই না ভালোবাসা। আমার আকাশে ঘুরে যাচ্ছে কেটে, যাচ্ছে হারিয়ে, খুঁজে পাচ্ছি না। তাহমিদ। দৃষ্টির আড়ালে কার ভাবনা ভাবো তুমি, কাকে নিয়ে তোমার এত ফ্যান্টাসি। তোমার চোখে তাকালে আমি পাই না খুঁজে নিজেকে, নিজেকে পাই না ভালোবাসা। আমার আকাশে ঘুরে যাচ্ছে কেটে, যাচ্ছে হারিয়ে, খুঁজে পাচ্ছি না, না। চমৎকার, অসাধারণ। মানে আমি আপনাদের এই মানে একেবারে একদম ব্যতিক্রম, একটু ভিন্ন ধরনের এই সুর, গানের কথা সবকিছু মিলে আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক মুগ্ধ হয়ে শুনছিলাম গানগুলো। আমার বিশ্বাস দর্শক যারা শুনছেন তারাও নিশ্চয়ই মুগ্ধ হচ্ছে আপনাদের সুরের জাদুতে।
কারণ আমার মনে হচ্ছে যে আজকে আমরা বাংলা নিউজের স্টুডিওতে একটা ইন্ট্রোভার্ট দলকে নিয়ে এসেছি, যাদের সদস্যরা কেউ কেউ ইন্ট্রোভার্ট, বাট তারা নিভৃতে থেকে দর্শকদের জন্যই তারা নিভৃতে থেকে তাদের সুরের চর্চাগুলো করছে, সৃষ্টির চর্চাগুলো তারা করছে শুধুমাত্র দর্শকদের জন্য। এটা ভেবে খুব অবাক হচ্ছি। তবে আমার বিশ্বাস আজকে যারা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের গানগুলো শুনবে, তারা নিশ্চয়ই আপনাদের গানগুলো খুঁজে খুঁজে বের করবে এবং শুনবে, সেই বিশ্বাস আমার আছে। একটু ফারবি আপনার কাছে যেতে চাই, জি। এখন ডিজিটাল প্ল্যাটফর্মে এই সময়ে ব্যান্ড মিউজিকের ভবিষ্যৎ কিভাবে দেখছেন, কেমন দেখছেন আপনি? আচ্ছা, আমার মনে হয় যে আসলে বাংলাদেশের ব্যান্ড মিউজিকের যে গোল্ডেন এরাটা, এটা কিন্তু আমরা পার করে ফেলছি। ফর এক্সাম্পল আইয়ুব বাচ্চু ভাই, এলআরবি, আর্টসেল, নেমেসিস, তারপর হচ্ছে অর্থহীন, ক্রিপ্টিক ফেট, এই যে ব্যান্ডগুলো ছিল, পাওয়ার সার্চ যে ব্যান্ডগুলো ছিল, এদের যে এরাটা, হ্যাঁ, সো এই এরাটা কিন্তু আমরা বলতে গেলে গোল্ডেন এরা। তখন আমরা দেখা যায় যে অনেক বেশি হাইপ ছিল যে লাইভ শো দেখতে যেতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালবাম সিডি কিনে গান শুনতে হবে, ওইটা কিন্তু এখন আর নাই। এখন দেখা যায় একটা গান যে যার মতো গান তৈরি করছে, স্পটিফাইতে ছেড়ে দিচ্ছে, ইউটিউবে ছেড়ে দিচ্ছে, দেন মানুষ সেখান থেকে পিক করে শুনছে যার যেটা ভালো লাগছে। কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। সো ডিজিটাল আর আরো বেশি এখন এটা হয়ে গেছে এআই এর কারণে, রাইট? সো এআই দিয়ে কিন্তু এখন ভালো ভালো গান অনেকে দেখে তৈরি করে ফেলতেছে। সো আমার মনে হয় যে আসলে দিন যত যাবে মানুষের অ্যাটেনশন স্প্যান তো কমে যাচ্ছে। সো আমার মনে হয় যে আসলে কিছু পাশাপাশি কিন্তু অনেক ব্যান্ড তৈরি হচ্ছে, অনেক বেশি ব্যান্ড তৈরি হচ্ছে, এবং আমার মনে হয় যে একটা সময় গিয়ে মানুষজন খুব লিমিটেড হয়ে যাবে গান শোনার ক্ষেত্রে, হ্যাঁ, দেখা যাবে কিছু কিছু ব্যান্ডের গান শুনছে, বাট আমার মনে হয় যে ওরকম কোনো আর এটা তৈরি হবে না যে খুব ডাইহার্ড ফ্যান একটা ব্যান্ডের বা দুইটা ব্যান্ডের খুব ডাইহার্ড ফ্যান, হ্যাঁ, ওরকম মনে হয় আমার না আর এরকম আমরা দেখতে পাবো, বাংলাদেশে হোক বা অন্য দেশে হোক, এটি মনে হয় তবে আমরা দেখতে পাবো না। এরকম একটা সময় আসবে। হ্যাঁ, এরকম একটা সময় আসবে। তাহমিদ, ফারাবি যেটা বলছিল যে এখন তো অনেক গানের দল তৈরি হচ্ছে, কিন্তু আবার আমরা দেখছি যে অনেক দল ভেঙেও যাচ্ছে। এমন কিছু কিছু দল আছে যেমন তারা খুব একটা মানে অনেক জনপ্রিয় একটা গান উপহার দিল, একদম সবাই শুনছে, ব্লাস্ট হয়ে গেছে একদম গানটা, হঠাৎ করে দেখলাম যে ওই দলটা আর নাই, আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের কোনো গানও নাই। এরকম কিন্তু হচ্ছে। তো আপনাদের কি কখনো মনে হয় যে দলগুলো কেন ভেঙে যায়? আপনারা এত দীর্ঘ সময় ধরে সেই 2018 সাল থেকে এই দলটা ধরে রেখেছেন, কি মনে হয় যে ভেঙে যাওয়ার কখনো ভয় থাকে? এরকম তো হয়, ভেঙে যায় দল। হ্যাঁ, মানে হ্যাঁ, ব্যান্ড হিসেবে আমাদের ভেঙে যাওয়ার ভয়টা অবশ্যই থাকে, হয় এরকম মাঝে মধ্যে মতের অমিল হইলে। কিন্তু আমার যেটা মনে হয়, বাংলাদেশের আসলে মিউজিক সিনটা এখনো ওইভাবে স্ট্রং না, এটা এখনো এস্টাবলিশ না, এটাকে এখনো কেউ স্বীকৃতি দিচ্ছে না, আমার যতটুকু মনে হয় আর কি। তো এই সিনারিওতে আসলে মিউজিক করে সাস্টেইন করাটা কতটুকু ইফেক্টিভ বা একটা মানুষের জন্য কতটুকু সাকসেসফুল হইতে পারে, এটা আসলেই মানে চিন্তা করার ব্যাপার। তো আমার মনে হয় ওই জায়গা থেকে হলেও মানুষ যতটাই প্যাশন নিয়ে মিউজিকে আসুক, কিন্তু আলটিমেটলি আর কি তার এই প্যাশনটা ছেড়ে বলতে গেলে রুজি রোজগার করার জন্য অন্যদিকে চলে যেতে হচ্ছে। এটা আসলে খুব আনফর্চুনেট যে বাংলাদেশে এত বেশি ট্যালেন্টেড মিউজিশিয়ানস, এত বেশি এত ভার্সেটাইল মিউজিক ইন্ডাস্ট্রি থাকার পরেও আমাদের ইন্ডাস্ট্রিটা এখন এস্টাবলিশ না, স্বীকৃতি দিচ্ছে না। আমরা মানে এই জন্যই আর কি আমার মনে হয় যে ব্যান্ডগুলা, যেমন আমি যদি বলি ভাইব, বড় রিজন আর কি, রাইট? ভাইব আসলে হ্যাঁ, এটা তাহলে মূলত এটাকে বড় ধরে রিজন। রাখার জন্য আসলে আপনাদের কি চাওয়া থাকে না যে আসলে এটা এই শিল্পটাকে এই ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে গেলে আপনারা আছে কি চান, কি হলে For example, এই ইন্ডাস্ট্রিটা টিকে থাকবে? ধরেন না, ফর এক্সাম্পল আমি চাকরি করি, জব করি, সো আমি কিন্তু মিউজিক থেকে আমার কোনো আর্নিং হয় না, আমাদের কারোরই কোনো আর্নিং হয় না, রাইট? সো আমরা এখানে মিউজিকটাকে দিচ্ছি, এটা কি শুধু প্যাশন থেকে করছেন? কমপ্লিটলি প্যাশন। এখানে প্রত্যেকটা মেম্বার যারা উই আর পুটিং আওয়ার মানি ইন দিস, রাইট? আমরা যে গানগুলো তৈরি করছি, এটা আমাদের পকেট থেকে টাকা দিয়ে তৈরি করতে হচ্ছে। ইনস্ট্রুমেন্ট লাগছে, হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট লাগছে, আমার ইনস্ট্রুমেন্টগুলো কিনতে টাকা লাগছে, হ্যাঁ, আমরা প্র্যাকটিস করছি, প্রতি উইকলি একটা প্যাড ভাড়া করে প্র্যাকটিস করতে হচ্ছে, সো সেখানে টাকা লাগছে। একটা গান তৈরি করতে স্টুডিওতে যেতে হচ্ছে, হ্যাঁ, মিক্স মাস্টার করতে হচ্ছে, সো প্রত্যেকটা স্টেজে কিন্তু আপনাকে টাকা দিতে হচ্ছে, কিন্তু সেই রিটার্নটা কিন্তু আমরা খুব মিনিমাল পাই না। যেটা পাই সেটা হয়তো আমরা রিইনভেস্ট করি গানের জন্য, হ্যাঁ। সো বাংলাদেশে খুব কম ব্যান্ড আছে যারা এই ব্যান্ডের আর্নিং এর থ্রুতে চলে বা ব্যান্ডের আর্নিং এর থ্রুতে সাস্টেন করছে। হয়তো খুব বড় বড় ব্যান্ড যারা, তারা করতে পারছে, বাট সারফেস লেভেলে যে ব্যান্ডগুলো, যারা উঠতি ব্যান্ড, তাদের কিন্তু সবারই সেম স্টোরি, নিজেদের পকেট থেকে টাকা দিয়ে এই আপনারা সবাই করতে হচ্ছে। যারা সদস্য আছেন হ্যাঁ। সবার
পকেট থেকে টাকা দিয়ে আপনার এই দলগুলো চালাতে হচ্ছে। অবভিয়াসলি এটা আমি যারা এটা দেখছে, যারা মিউজিশিয়ানরা দেখছে, এভরিওয়ান ক্যান রিলেট যে প্রত্যেকের স্টোরিটা সেম, হ্যাঁ, যে নিজেদের আর প্যাশনের জন্য সবাই করছে। বাংলাদেশে আসলে মিউজিক কেউ টাকার ইনকাম করার জন্য হয়তো খুব কম মানুষ করে যারা ক্যারিয়ার হিসেবে নেয়। হ্যাঁ, আমরাও কিন্তু আসলে ক্যারিয়ার হিসেবে ভাবছি না, আমাদের কিন্তু অল্টারনেটিভ ক্যারিয়ার চিন্তা করতে হচ্ছে, বিকজ এখানে আসলে ক্যারিয়ার এস্টাবলিশ করার মতো সুযোগ খুবই কম। সো এটাই, বাংলাদেশে যদি 1000খানেক ব্যান্ড থাকে, হয়তো বা 2-1টা ব্যান্ড যারা এখান থেকে প্রফেশন মেক করে টাকা আর্ন করে তারা সার্ভাইভ করতেছে, ভেরি রেয়ার আর কি। সো এছাড়া এটা এটা- ওয়ান অফ দ্য বিগ রিজনস যেটার কারণে হচ্ছে আসলে ব্যান্ডগুলো ভেঙে যায়। কারণ যখন ক্যারিয়ারের কথা আসে তখন হচ্ছে আসলে ব্যান্ডকে সময় দেওয়া যায় না, বা ব্যান্ডকে ফোকাস রাখা যায় না। হ্যাঁ, ফ্যামিলি ব্যাপারটা আসে, অনেক মানে আশেপাশের ব্যাপারগুলো যখন এসে চিপিন হয় তখন হচ্ছে আসলে মিউজিকটা ওইভাবে করা যায় না। দেখা যায় আমরা ইউনিভার্সিটি লেভেলে সময় অনেক থাকে, কিন্তু যখন আপনি ক্যারিয়ারে ফোকাস করতেছেন, আপনি জব লাইফে যাচ্ছেন, বিজনেস লাইফে যাচ্ছেন, বা ফ্যামিলি লাইফে যাচ্ছেন, তখন কিন্তু আপনার সময়টা সুইচ হয়ে যাচ্ছে। একদম। তখনই এসে এখানে ডিভাইডটা একটা তৈরি ক্ল্যাশ হয়, হচ্ছে। একটা ক্ল্যাশ হচ্ছে। হ্যাঁ, কেউ সময় দিতে পারছে, কেউ পারছে না। তখন এসে হয় যে তুই সময় দিলি না কেন, তুই আসতে তাহলে পারছিস না এটাকে কেন। ক্যারিয়ার হিসেবে নেওয়ার মতো কোনো সুযোগ আর নেই। যদি কেউ ওইভাবে মানে খুব স্ট্রং মাইন্ডসেটের হয়, অনেক সময় লাগবে। অনেক সময় নিয়ে যদি কেউ ধৈর্য নিয়ে থাকতে পারে এবং ওরকম জিনিয়াস হয় বিশালের মতো, অবভিয়াসলি, সো দেন ইউ ক্যান মেক মানি আউট অফ ইট, আই থিঙ্ক। একদমই তাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। আমরা যাবার আগে আরেকটা গান শুনবো। অবশ্যই। দর্শকরা নিশ্চয়ই আপনাদের গানের জন্য অপেক্ষা করছে। আমরা যদিও গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এবার কোন গানটা শুনবো? আমরা আমাদের লাস্ট যে গানটা করবো সেটার নাম হচ্ছে নভোচারী। আচ্ছা, নভোচারী গানটা শুনে আসি। শূন্যতা অবস্থান, শূন্য দৃষ্টিতে তুমি আমি মহাকাশে ভেসে বেড়াই, শূন্যতায় হারিয়ে যাই। শোনে না কেউ তোমার আমার চিৎকার, ও খোঁজে না কেউ তোমায় আমায়। মহাকাশের ছায় শূন্যতায়, আমিও শূন্যতার স্রোতে সময়ের সাথে নভোচারী সেজে ভেসে বেড়াই। মহাকাশের ছায়া শূন্যতায়, শূন্যতার স্রোতে সময়ের সাথে নভোচারী সেজে ভেসে বেড়াই।
থ্যাংক ইউ। আরে বাহ, অসাধারণ অসাধারণ। আমার তো মনে হচ্ছে গানটা আরেকটু শুনতে পারলে ভালো লাগতো। মনে হচ্ছে কোথায় যেন একটু অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগছে। সত্যি আপনাদের গানের যে সুর আর একই সঙ্গে সুরের যে জাদু, আমি তো একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। আমার বিশ্বাস দর্শকরা অনেক মুগ্ধ হয়ে শুনছিল। আর আপনাদের সুরের যে মূর্ছনা, এটা কিন্তু স্টুডিওতে ভেসে ভেসে যাচ্ছিল সেই সুরের মূর্ছনাটা, এরকমই মনে হচ্ছিল। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার চমৎকার গান আমাদেরকে শোনানোর জন্য। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ফারাবি, একটু জানতে চাই, যারা আজকে নতুন আপনাদের গান শুনছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের বিষয়ে বলার একটাই কথা, যে হচ্ছে যে আমাদের নতুন গান আসছে শ্যাওলা, খুব সুন। সো ইফ ইউ গ্যাস ক্যান ফাইন্ড আস, গানটা অবশ্যই শুনবেন। আর হচ্ছে আমরা প্লাস্টিক আর্কেড, এটাই। আগামী 5 বছরে তাহমিদ কোথায় দেখতে চান ব্যান্ডকে? আকাশে। অবশ্যই এমন একটা জায়গায় দেখতে চাই যে জায়গায় আমাদের একটা ক্রাউড থাকবে, আমাদের লিসেনার থাকবে, অ্যান্ড অবশ্যই আমরা ওই জিনিসটা অ্যাচিভ করার জন্যই আমরা হার্ডওয়ার্ক করে যাব, যে আমাদের একটা ক্রাউড বেস তৈরি হয় যত। এইটাই আর কি। কেন বললাম আকাশে, কারণ আমাদের ইপির যতগুলো গান সব হচ্ছে আপনি খেয়াল করে দেখেছেন কিনা, অ্যাস্ট্রোনট, নভোচারী, মহাকাশ রিলেটেড গান। সো 5টা গান করছি, 5টা গান সবগুলোই হচ্ছে সব মানে এর মধ্যে আকাশ কোনোভাবে হ্যাঁ, আকাশ বা মহাকাশ কোনোভাবে রিলেটেড। আমাদের প্রত্যাশা থাকবে নিশ্চয়ই আপনাদের এই প্লাস্টিক আর্কেডের স্থান সেই আকাশেই উঠুক এবং আকাশ সমান জনপ্রিয়তা আপনারা পান দর্শকদের কাছে, যেহেতু আপনারা নিভৃতে থেকে দর্শকদের জন্য কাজ করে যাচ্ছেন, দর্শকদের জন্য গান করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এত ব্যস্ততার মধ্যেও আপনারা আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। বাংলা নিউজ 24 এর জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদেরকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের আসরে প্লাস্টিক আর্কেড আমাদের শোনালো তাদের সুর, জানালো তাদের স্বপ্ন, সংগ্রাম আর পথ চলার গল্প। প্রতিটি ব্যান্ডের যেমন থাকে নিজস্ব এক পরিচয়, তেমনি প্রতিটি গানের আড়ালেও থাকে অসংখ্য অনুভূতি আর না বলা কিছু গল্প। সেই গল্পেরই কিছুটা আমরা জানার সুযোগ পেলাম আজকের অ্যাকোস্টিক লাউঞ্জে। সঙ্গীতের এই সুন্দর আড্ডা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্লাস্টিক আর্কেডকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এই ছিল আজকের অ্যাকোস্টিক লাউঞ্জ সিজন 1 এপিসোড 11-এর। আবার দেখা হবে নতুন কোনো ব্যান্ড, নতুন কিছু গল্প আর নতুন সব সুর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুরের সঙ্গেই থাকুন।